আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব হাউ টু সলভ উইথ অ্যান্ড উইদাউট ক্লু। এইরকম একটা কোশ্চেন্স থাকে উইদাউট ক্লুতে, যেখানে একটা প্যারাগ্রাফ আকারে একটা তথ্য, একটা গল্প দেওয়া থাকে, যেখানে কিছু শূন্যস্থান দেওয়া থাকে, আমাদের ফিল আপ করতে হয়। আর এই শূন্যস্থান কোশ্চেনের মধ্যে যদি কোনো ক্লুজ দেওয়া থাকে, অপশনস দেওয়া থাকে, সেটাই হয়ে যায় উইথ ক্লুজ, লাইক এরকম। আচ্ছা, এখন এটাতে সমাধান করার ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেকেই জটিলতার মধ্যে পড়ে যাই, এত রুলস, এত নিয়ম। তো আমি একটু শর্ট করে, মানে অল্প কয়েকটার মধ্যে সীমাবদ্ধ রেখে আপনাদের সমাধান করব। চলেন বেসিক আলোচনা থেকে শুরু করি। আচ্ছা, উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ সেন্টেন্সের অর্থ অনুযায়ী শূন্যস্থানে যে ওয়ার্ড বসালে সেন্টেন্সটার পুরোটা অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পাবে সেটাই বসাতে হবে। মানে অবশ্যই আপনার একটা পুরো সেন্টেন্সের অর্থের সাথে মিল রেখে মাঝখানে যেই অর্থটা মিসিং আছে সেরকম একটা অর্থ নিয়ে আসতে হবে, সেরকম একটা ওয়ার্ড অ্যান্সারে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে শব্দের অর্থ বা ভোকাবুলারি জানাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ভোকাবুলারি জানা থাকলে আর কোনো সমস্যা হবে না। তবে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী শব্দের সঠিক রূপে বা সঠিক পার্টস অফ স্পিচ না বসাতে পারলেও মানে উত্তর ভুল হয়ে যাবে। মানে আপনি শুধু ভোকাবুলারি জেনে অর্থের সাথে মিল রেখে বসায় দিলেই হয়ে যাবে না, অনেক সময় পার্টস অফ স্পিচও খেয়াল রাখতে হবে, সঠিক ফর্মটা। যেখানে অ্যাডজেক্টিভ বসানো দরকার, আমি যদি ওই একই অর্থ, মানে অ্যাডজেক্টিভে যে শব্দটার অর্থ আছে সেই অর্থটাকে ঠিক রেখে ওই শব্দটাকে যদি আমি নাউন অবস্থায় বসিয়ে দেই, তাহলে পার্টস অফ স্পিচে ভুল হয়ে যাবে এবং অ্যান্সারও ভুল হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখতে পারি না এই কথাটা আমি কি বলেছি? ধরেন একটা এক্সাম্পল নিতে পারি। ইন বাংলাদেশ রিগার্ডিং আর্থকোয়েকস এক্সপার্টস কল ফর টেকিং ড্যাশ মেজার্স। আচ্ছা, তো বাংলাদেশের মানে আর্থকোয়েকের প্রসঙ্গে, মানে ভূমিকম্পের প্রসঙ্গে এক্সপার্টস যারা আছেন, মানে দক্ষ ব্যক্তিরা, কল ফর টেকিং, তারা ডেকেছেন একটা নেয়ার জন্য মেজার্স মানে হচ্ছে পদক্ষেপ। তাইলে পদক্ষেপ নেয়ার জন্য ডেকেছেন। হ্যাঁ, তো এইখানে কিন্তু একটা গ্যাপ রয়ে গেল। এখন একটা অপশনসে কি দেয়া আছে দেখি। অপশনসে দেয়া আছে ধরেন প্রিকশন। আচ্ছা, অপশন কিন্তু নাও থাকতে পারে উইদাউট ক্লুতে, আমি আপাতত ধরে নিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে যে অপশন দেয়া আছে অনেকগুলো অপশনের মধ্যে প্রিকশন একটা। এখন এই প্রিকশন শব্দটা দেখে আমরা বুঝতে পারছি যে এই সেন্টেন্সে অর্থের সাথে প্রিকশন শব্দটার অর্থ ম্যাচ করছে। কীরকম? যেমন প্রিকশন অর্থ হচ্ছে মানে পূর্ব প্রস্তুতি বা সতর্কতামূলক, হ্যাঁ, বা সতর্কতা। হ্যাঁ, প্রিকশন মানে সতর্কতা। এখন এই যে মেজার্স মানে পদক্ষেপ, তাহলে তারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? সতর্কতামূলক, এটা আমরা বলতেই পারি। তাহলে প্রিকশনের অর্থ সতর্কতা, এটা মিলে যাচ্ছে এই অর্থের সাথে। তবে এইটা এখানে অ্যান্সার হবে না, কারণ আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে প্রিকশন তো নাউন, কিন্তু মেজার্স হচ্ছে নাউন, মেজার্সও নাউন, প্রিকশনও নাউন, তো দুইটা নাউন এখানে বসতে পারবে না, এখানে অ্যাডজেক্টিভ লাগবে। সো এইখানে প্রিকশনের অ্যান্সারটা মানে অ্যাডজেক্টিভ করে আমাকে আনতে হবে। আর প্রিকশনের অ্যাডজেক্টিভ দুই রকম হতে পারে, একটা হচ্ছে প্রিকশনারি আর একটা হচ্ছে প্রিকশাস। দুইটাই এখানে কারেক্ট, তবে প্রিকশনারি এখানে উত্তম, বেটার ইউজ করার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র প্রিকশন শব্দের অর্থ দেখেই আমরা অ্যান্সার করলে হয়ে যাবে না, এখানে পার্টস অফ স্পিচ ঠিক রাখতে হবে। আর এখানে পার্টস অফ স্পিচ কীভাবে বুঝবো? যেমন এখানে নাউন আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসাইতে হয়, তাহলে এখানে প্রিকশন শব্দটার অ্যাডজেক্টিভ ফর্মটা আমার এখানে বসাইতে হবে। তো এই ধরনের ছোট ছোট তথ্য আমরা শিখে নিব। বেশিরভাগ সময় ওয়ার্ডকে চেঞ্জ করার সাধারণত প্রয়োজন পড়ে না, ক্লুজতে যা থাকে তাই বসায় দিলেই অ্যান্সার হয়ে যায়, কারণ এটা সঠিকভাবেই দেওয়া থাকে। কিন্তু যদি দেখা যায় সঠিক ফর্মে না থাকে, আমাকে সঠিক ফর্মটা করে অ্যান্সার করতে হবে। তাই শব্দের অর্থ জানলেই অ্যান্সার করা যেতে পারে, যদি চেঞ্জ করার প্রয়োজন না হয়। তার মানে পুরোপুরি অর্থ জানা থাকলে তেমন কোনো সমস্যা হবে না, সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু পুরোপুরি অর্থ জানা না থাকলে আমরা কি করব? তখন আমাদের কিছু রুলস অ্যান্ড ট্রিক্স এটার উপর নির্ভর করে অ্যান্সার করতে হবে। আজ সেই রুলস অ্যান্ড ট্রিক্সগুলোই আপনাদের সাথে শেয়ার করবো এবং শেখাবো। ওকে,
উইথ অ্যান্ড উইদাউট ক্লু শিখতে হলে প্রথমেই আমাদের জানতে হবে সেন্টেন্সের গঠন। সেন্টেন্সের গঠন সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে, একটা সেন্টেন্স কীভাবে গঠিত হয় এবং কোন অংশে কী কী পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয়। তো একটা নর্মালি একটা সেন্টেন্স তৈরি হয়, আমরা জানি সবাই, সাবজেক্ট দেন ভার্ব দেন অবজেক্ট, মানে একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট থাকে। তো প্রশ্ন হচ্ছে, আমরা কি আসলেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো ঠিকমতো চিনি? যদি না চিনি তখন সেন্টেন্স কমপ্লিট হয়েছে কি না সেটাই তো বুঝবো না। আর সেন্টেন্স যদি না বুঝি তাহলে সেন্টেন্সের মাঝে কিছু শূন্যস্থান যদি দিয়ে দেয় আর সেখানে কি বসাবো বা কি মিসিং আছে সেটাই বা কীভাবে বুঝবো। তাই যেগুলো ছাড়া সেন্টেন্স বা বাক্য কমপ্লিট হবেই না সেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো শিখতে হবে বা এগুলো সম্পর্কে জানতে হবে বা ক্লিয়ার ধারণা আমাদের থাকতে হবে। যদি আপনি আত্মবিশ্বাসী থাকেন যে আপনার নাউন বা ভার্ব সম্পর্কে ভালো করেই জানেন আপনি বা আপনার ধারণা থাকে অলরেডি, তাহলে এই অংশটা না দেখে আপনাকে পরবর্তী অংশে চলে যাওয়ার অনুরোধ জানাবো। পরবর্তী অংশে চলে যান এই অংশটা স্কিপ করে। তবে যদি একটু সন্দেহ থাকে তো এই সম্পর্কে, মানে নাউন ভার্ব এই সম্পর্কে আপনি একটু কম জানেন, হয়তো যতটুকু জানেন যথেষ্ট না, তাহলে আমার পরামর্শ থাকবে আপনি এই অংশটা ভালো করেই দেখেন, দরকার হলে 2 বার দেখেন বা 3 বার দেখেন, যতবার ইচ্ছা দেখেন, একটু আইডিয়াটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত। আচ্ছা, আমি এই অংশটাকে স্কিপ করার জন্য নিচে টাইমলাইন দিয়ে দেব, আপনি পরের অংশে ইজিলি টাইমলাইন সিলেক্ট করে চলে যেতে পারবেন। আচ্ছা, আমি এই অংশটা করছি যারা নাউন এবং ভার্ব সম্পর্কে ক্লিয়ার ধারণা নাই, যা চিনে না তাদের জন্য। আচ্ছা, নাউন এবং প্রোনাউন হচ্ছে কোনো নাম বা নামের পরিবর্তে যে ওয়ার্ড ইউজ হয় সেটা। হ্যাঁ, তো এখন সাবজেক্ট এবং অবজেক্ট এটাই হচ্ছে মানে সাবজেক্ট এবং অবজেক্টের জন্য নাউন বা প্রোনাউনকে আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, তাহলে সাবজেক্টে কোনো নাম বা নামের পরিবর্তে যে ওয়ার্ড সেটা বসে, অবজেক্টের ক্ষেত্রেও সেম। ভার্ব কি? ভার্বের সাধারণত বলি আমরা মূল কাজ, যেখানে প্রিন্সিপাল একটা ক্যাটাগরি, অক্সিলারি ভার্ব একটা ক্যাটাগরি, আরেকটা হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব যেটার একটা ক্যাটাগরি। তবে মোডাল অক্সিলারি ভার্বের পরে হয়তো বি হয় নয়তো ভার্ব 1 হয়, মানে প্রিন্সিপাল ভার্বের ভার্ব 1। আচ্ছা, এটা হচ্ছে মূল ভার্ব বা মূল কাজের জন্য। ওকে, আচ্ছা, আর যদি মূল কাজ ছাড়াও অতিরিক্ত কাজ থাকতে পারে সেখানে আমরা ইউজ করি জিরান্ট, ইনফিনিটিভ, পার্টিসিপল। এখন এই 3টা কি জিনিস এটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আসি, এই যে আমরা ভার্বে দেখলাম ক্যাটাগরি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, এইগুলো আসলে কি? প্রিন্সিপাল ভার্ব আমরা বুঝবো ভার্ব 1 অথবা ভার্ব 2, মানে যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মকে প্রিন্সিপাল ভার্ব বলবো। এখানে প্রিন্সিপাল হবে আর কি। আচ্ছা, সরি, এখানে মিস্টেক হয়েছে। আর হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে আমরা 3টা জানি, সেটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব প্রাইমারি অক্সিলারি হিসেবে। এখন এই যে ভার্ব 1, ভার্ব 2 এবং বি, হ্যাভ, ডু এগুলো কি? এক্সাম্পল দেখতে পারি, যেমন ভার্ব 1 ভার্ব 2 হচ্ছে, ধরেন একটা ভার্ব হচ্ছে কাম, এটা ভার্ব 1, এটার পাস্ট ফর্ম হচ্ছে মানে ভার্ব 2 হচ্ছে কেম, আবার ফাইট, ফট, এরকম অনেক ভার্ব আছে যেগুলোর প্রেজেন্ট এবং পাস্ট ফর্মকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো। ঠিক আছে, অক্সিলারি ভার্বের মধ্যে প্রথমে আমরা দেখেছি বি ভার্ব। বি ভার্বের মধ্যে আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি। এগুলোর প্রত্যেকটার অর্থই হচ্ছে হয়, ছিল বা হবে। উইল বি হচ্ছে ভবিষ্যতের, ওয়াজ ওয়ার হচ্ছে অতীতের, আর এম, ইজ, আর হচ্ছে বর্তমানের। এইটা একটু মুখস্থ করে নেবেন। হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর একটা হচ্ছে উইল হ্যাভ। হ্যাভ, হ্যাজ এগুলোর অর্থ হচ্ছে কোনো কিছু কাছে আছে, হ্যাড হচ্ছে ছিল, আর উইল হ্যাভ মানে থাকবে। আচ্ছা, ডু ভার্বের হচ্ছে ডু, ডাজ, ডিড। আচ্ছা, এই ডু, ডাজ, ডিড সাধারণত যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এগুলো শুধু নেগেটিভ এবং ইন্টারগেটিভ এই অংশের জন্যই ব্যবহৃত হয়। আচ্ছা, তো এই জিনিসটা একটু ভালো করে মুখস্থ করে নেন, তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। ভালো করে মুখস্থ করে নেন, আমি রিকোয়েস্ট করব, বা নোট করে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আচ্ছা, চলেন নেক্সটে যাই। তো আরেকটা আছে কি, ভার্বের মধ্যে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি দেখলাম, এখন আছে মডেল। মডেল কি জিনিস? মডেল হচ্ছে মুড প্রকাশ করে, যে কোনো ভার্বের মুড, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, হুইল, এগুলো প্রত্যেকটারই একটা করে আলাদা অর্থ আছে। যেমন ক্যান অর্থ পারা, কুড অর্থ পারত, তাহলে মেন একটা ভার্ব, একটা মূল কাজ থাকবে, সেই কাজের একটা মুড প্রকাশ করবে ক্যান দিয়ে বা কুড দিয়ে বা মে দিয়ে। যেমন আমি একটা বলতে পারি, ধরেন ইট, হ্যাঁ, আমি খাওয়া, ইট হচ্ছে খাওয়া, এটার সাথে যদি আমি ক্যান যুক্ত করে দিই তাহলে আমি খেতে পারি। আমার একটা মুড প্রকাশ করছে, যে আমার একটা ইচ্ছা প্রকাশ করছে, হ্যাঁ আমি পারি, আমার অ্যাবিলিটি আছে, আমি পারি, বা আমি কুড মানে আমি পারতাম,
ঠিক আছে, তাহলে এই মডেল হচ্ছে মূল ভার্বের মুড প্রকাশ করে, যেটা অবশ্যই এক আসবে না, এটার সাথে বি অথবা ভার্ব ওয়ান আসবে। আর মডেলগুলো কি কি? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ডেয়ার, আউট, নিড টু, ইউজ টু, বি ভার্ব প্লাস গোয়িং টু মানে এম গোয়িং টু, আর গোয়িং টু, ইজ গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, আর গোয়িং টু, হ্যাভ ভার্ব প্লাস টু মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড টু মানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। আচ্ছা, এই ভার্ব সম্পর্কে আমি ক্লিয়ারভাবে আলাদা করে একটা ভিডিও বানিয়েছি, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আর একটু আরও যদি ডিটেলসে জানতে চান ওইটা দেখে নেবেন। আচ্ছা, এখন আমরা ওই যে অতিরিক্ত মানে এখানে এক্সাম্পল দেখি। এই যে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব যেগুলো আমরা দেখলাম, এগুলো সেন্টেন্সে কীভাবে ইউজ হয়। যেমন আই হ্যাভ এ প্যান, এখানে হ্যাভ শব্দটা একটা প্রিন্সিপাল ভার্ব, কারণ এই যদিও অক্সিলারি ভার্ব হ্যাভ ভার্বের হ্যাভ, হ্যাজ, হ্যাডের থেকে একটা আসছে, তো এটা প্রিন্সিপাল হিসেবেই কাজ করেছে কারণ এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে আই হ্যাভ এ প্যান এভাবে আসতে পারে। দেন আই নো হিম, এটা হচ্ছে যে ভার্ব ওয়ান, এটাও প্রিন্সিপাল ভার্ব। দেন হচ্ছে তনিমা মেড দিস ক্রাফট, এটাও প্রিন্সিপাল ভার্ব মেড, এটাও ভার্ব টুতে আছে। হি ইজ বেটার দেন মি, ইজ এটাও প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ ইজ হচ্ছে বি ভার্বের মানে অ্যামিজারের মধ্যে পড়লো আর কি, প্রেজেন্ট ফর্ম প্রিন্সিপাল ভার্বের। ইজ এখানে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি না প্রিন্সিপাল। আচ্ছা, তা মূল ভার্ব আর কি, অক্সিলারি তো অবশ্যই, কিন্তু এটা মূল ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তন্ময় ক্যান বি এক্সপার্ট, এই যে দেখেন ক্যান হচ্ছে একটা মডেল অক্সিলারি, এটাও কিন্তু একটা প্রিন্সিপাল ভার্বের মানে ভার্বের মধ্যেই পড়ে, মূল ভার্বের মধ্যে, তবে এটা কখনো একা আসবে না, এটার সাথে মেইন থাকবে, যেমন বি অর্থ হওয়া, ক্যান বি এক্সপার্ট। আচ্ছা, তারপরে তন্ময় শুড কিপ দ্যাট মানি, এই যে মডেল প্লাস ভার্ব ওয়ান, এটাও কিন্তু একটা এই মূল ভার্ব। তো মূল ভার্ব সম্পর্কে খুবই ক্লিয়ার ধারণা আশা করি পেয়ে গেছেন। আরেকবার দেখে নেন, যদি এটা এনে দেখে নেন। অতিরিক্ত কাজ আমরা দেখেছিলাম, দুইটা কাজ আছে, ভার্ব আছে, একটা মূল কাজ করে আর একটা অতিরিক্ত কিছু কাজ করে। অতিরিক্ত কাজের মধ্যে আমরা দেখেছি জিরান্ট, ইনফিনিটিভ, পার্টিসিপল। আচ্ছা, হোয়াট ইজ পার্টিসিপল? পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত করে দিতে হয় অথবা ভার্ব 3 ফর্মে নিতে হয়, এটা সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এই ভার্ব 1 এর সাথে আইনজি এবং ভার্ব 3 সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তবে এটা পার্টিসিপাল এর ক্ষেত্রেও কাজ করে। আচ্ছা, পার্টিসিপাল মানে হচ্ছে মানে পার্টিসিপলের সাথে কিছু ওয়ার্ড যুক্ত করে যখন পার্টিসিপাল ফ্রেজ হয় সেটাকে আমরা পার্টিসিপাল বলি, ঠিক আছে। তো অতিরিক্ত কাজ মেন ভার্ব ছাড়াও এটা আসতে পারে, বা এটা মেন ভার্বের মানে ওই যে অক্সিলারি পরে আসতে পারে। জিরান্ড হচ্ছে ভার্ব 1 এর সাথে আইনজি, যেটা নাউনের মতো কাজ করে, আর নাউন সাধারণত সাবজেক্ট অবজেক্টের কাজ করে, এটা আমরা আগে জেনেছি। ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্ব 1, যেটা অ্যাডভার্বের মতো কাজ করে, মানে ভার্বকে মডিফাই করে। আশা করি 3টা জিনিস বুঝতে পেরেছেন। এখন একটি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। সুইমিং ইজ আ গুড প্র্যাকটিস, এখানে ইজ কিন্তু আমরা একটু আগে দেখেছি, এখানে অক্সিলারি মেইন ভার্ব, রাইট, মূল ভার্ব। তাহলে সুইমিং, যে একটা সুইম তো একটা সাঁতার কাটা, এটা কি ভার্ব তাহলে? আর সুইমিং হচ্ছে আইনজি যুক্ত ভার্ব আছে, আমরা জানি আইনজি যুক্ত দুইটা আছে, একটা প্রেজেন্ট পার্টিসিপল আর একটা জিরান্ট। এখানে এটা জিরান্ট, কারণ আমরা জানি মেইন ভার্বে তো একটা সাবজেক্ট প্রয়োজন, ইজের কিন্তু কোনো সাবজেক্ট নাই, সো এখানে সুইমিং শব্দটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, এজন্য এটা একটা নাউন, এবং নাউন হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত দিয়ে যে নাউন প্রকাশ করে সেটাকে আমরা জিরান্ট বলি। তারপর হি কেম হিয়ার টু মিট মি, সেইখানে এসেছিল আমার সাথে দেখা করতে। এই যে কেম কিন্তু মূল ভার্ব, রাইট, ভার্ব 2 মূল ভার্ব, এটার সাথে এই যে টু মিট এটাও তো একটা ভার্ব ছিল, তো 2 প্লাস ভার্ব 1 আমরা জানি এটা অতিরিক্ত ভার্ব বা নন ফাইনাইট ভার্ব বলে আর কি, অ্যাডভার্বের মতো কাজ করেছে। তারপর হি রেড অল দ্য বুকস রিটেন ইন ইংলিশ, এখানে দেখেন দুইটা ভার্ব আছে, একটা রিড আর একটা রিটেন। তো রিড তো এখানে এই সাবজেক্টের জন্য আসছে, রাইট, কিন্তু রিটেন কিন্তু কোনো সাবজেক্টের জন্য আসে নাই, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অবস্থায় আছে, পার্টিসিপল, যে বইটা কিছু লেখা অবস্থায় আছে অ্যাডজেক্টিভ হিসেবে, ভার্ব 3। তাহলে মেন ভার্ব আর এটা হচ্ছে অতিরিক্ত ভার্ব। আচ্ছা, তারপর হি ফাউন্ড হার ডুইং মেকআপ, সে খুঁজে পেয়েছে মানে তাকে, মানে মেয়েটিকে সে খুঁজে পেয়েছে ডুইং মেকআপ করা অবস্থায়। তো এখানে ফাউন্ড হচ্ছে এখানে মূলত মূল ভার্ব, আর এই যে ডুইং এটা হচ্ছে এক্সট্রা ভার্ব বা অতিরিক্ত ভার্ব, এটা হচ্ছে পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি নট। আচ্ছা, যদি এটা নাউন হিসেবে কাজ করতো মানে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে, তাহলে জিরান বলতাম, কিন্তু এখানে যে ফাউন্ডের সাবজেক্ট হি এবং অবজেক্ট হচ্ছে হার, সো এখানে এটা আমার অবজেক্ট লাগবে না, সো এটা নাউন না, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর এই ডুইং মেকআপ এই পুরো কথাটাকে আমরা পার্টিসিপালও বলতে পারি, কারণ আমরা জানি ভার্ব 1 এর সাথে আইএনজি যুক্ত করে যদি কিছু ওয়ার্ড যুক্ত করে দিয়ে সেটা পার্টিসিপাল ফ্রেজ হয়, এবং পার্টিসিপাল ফ্রেজকে পার্টিসিপাল বলে। আচ্ছা, এখন একটা নোট,
অক্সিলারি প্লাস পার্টিসিপল এরকম যদি অবস্থায় থাকে, মানে অক্সিলারি ভার্ব তো আমরা দেখে এসেছি, আর সাথে যদি পার্টিসিপল মানে ভার্বানের সাথে আইনজি অথবা ভার্ব থ্রি এগুলো যদি থাকে অক্সিলারি পরে, তাহলে অক্সিলারি কোনো অর্থ প্রকাশ পায় না। অক্সিলারি তো একটা আলাদা অর্থ আছে, আমরা আগেই দেখে এসেছি। তো এই অক্সিলারি কোনো অর্থ প্রকাশ পায় না যদি অক্সিলারি পার্টিসিপলের আগে বসে। যেমন এক্সাম্পল দেখতে পারি, আই হ্যাভ ফাউন্ড দ্য অ্যান্সার। এখানে যে হ্যাভ কিন্তু একটা অক্সিলারি, আর ফাউন্ড হচ্ছে পার্টিসিপল মানে ভার্ব থ্রি অবস্থায় আছে। তাহলে আই হ্যাভ ফাউন্ড দ্য অ্যান্সার, তাহলে বুঝতে হবে যে এখানে হ্যাভের একটা আলাদা অর্থ ছিল থাকা, কিন্তু এখানে কিন্তু হ্যাভ দিয়ে থাকা অর্থটা এখানে প্রকাশ পাবে না অর্থের সাথে, শুধু ফাউন্ডের অর্থটাই প্রকাশ পাবে। হ্যাভ দিয়ে এখানে কাজ কি, হ্যাভ দিয়ে হচ্ছে সময়টা বোঝাবে, কোন সময়ের কথা বলা হচ্ছে, মানে অক্সিলারির কাজ এই মুহূর্তে সময়ের কাজ করবে। তাহলে আই হ্যাভ ফাউন্ড দ্য অ্যান্সার, আমি খুঁজে পেয়েছি, জবাবটা খুঁজে পেয়েছি। তারপরে হি ইজ সুইমিং, এখানে দেখেন এই যে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং সুইমিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, তাহলে এইখানে আমরা বুঝতেই পারছি যে যদি অক্সিলারি পরে মানে পার্টিসিপল থাকে, এখানে এই অক্সিলারি মানে যে ইজের একটা অর্থ তো আছে হওয়া, রাইট? এই হওয়া অর্থটা চলে আসবে না। যেমন হি ইজ সুইমিং, সে হয় সুইমিং, এরকম না, আসলে সে সুইমিং করছে ইন দ্য পুল, পুলের মধ্যে। তাহলে এখানে সুইমিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, তারপরে শি ওয়াজ ফাউন্ড, এখানে ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর ফাউন্ড হচ্ছে ভার্ব থ্রি পার্টিসিপল। তো এখানে দুইটা মানে অক্সিলারি প্লাস পার্টিসিপল থাকার কারণে এই যে ওয়াজ যে ছিল, যে ওয়াজের অর্থ তো ছিল, রাইট? এই ছিল অর্থটা আসবে না, জাস্ট ফাউন্ড। ফাউন্ড মানে এই অর্থটাই আসবে, তাকে খুঁজে পাওয়া গিয়ে মানে খুঁজে পাওয়া হয়েছিল আনকনশিয়াস অবস্থায়, মানে আনকনশিয়াস মানে হচ্ছে অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল। আচ্ছা, আশা করি পার্টিসিপল এবং অতিরিক্ত ভার্ব সম্পর্কে খুব ভালোভাবে আপনারা ধারণা নিয়ে নিয়েছেন। ইম্পর্ট্যান্ট, একটা সেন্টেন্সে যতগুলো সাবজেক্ট থাকে ততগুলো মূল ভার্ব আসবে। প্রতিটা সাবজেক্ট প্লাস মূল ভার্ব মিলে একটা করে ক্লজ তৈরি হয়। ক্লজের একটা আলাদা ধারণা থাকা ইম্পর্ট্যান্ট। যদি মানে ডিটেলসে জানতে চান গ্রামার সম্পর্কে, আমি ক্লজের আলাদা ভিডিও বানিয়েছি, সেটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা বুঝতে হবে ফরমেশনগুলো। যেমন আমরা জানি সাবজেক্ট ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে, তবে অনেক সময় অবজেক্ট না বসে অ্যাডভার্বও বসতে পারে। এখন কখন অবজেক্ট বসবে, কখন অ্যাডভার্ব বসবে? আচ্ছা, যদি ইনট্রানজিটিভ ভার্ব থাকে তারপরে সাধারণত অবজেক্ট বসে না, অ্যাডভার্ব বসে। যেমন একটা এক্সাম্পল দেখতে পারি, হি র্যান কুইকলি, সে দৌড়ে চলে গেল। এখন র্যান এই শব্দটা ইনট্রানজিটিভ, মানে এটার কোনো অবজেক্টের প্রয়োজন পড়ে না। ইনট্রানজিটিভ ভার্বের মানে হচ্ছে যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় না। যেমন শি র্যান, এখানে অংশটা শেষ হয়ে যায়, রানের পরে মানে কোনো অবজেক্ট লাগবে না, মানে কাজটা কাকে দিয়ে করছে বা কি দিয়ে করছে বা কি করছে এইরকম কিছু লাগবে না এখানে। তাহলে যদি তারপরেও একটা গ্যাপ থাকে শূন্যস্থানে, মানে ইনট্রানজিটিভ ভার্বের পরে, তাহলে আমরা সেখানে অবজেক্ট মানে নাউন না বসিয়ে আমরা কি বসাবো, অ্যাডভার্ব বসাবো। আচ্ছা, অবজেক্ট বসলে তো আমরা নাউন বসাবো, এটা তো জানি। যেমন ট্রানজিটিভ ভার্ব যদি থাকে তারপরে আমরা অ্যাডভার্ব না বসে অবজেক্ট বসাবো। যেমন হি বট, কিনেছিল, এখানে এটা কিন্তু ট্রানজিটিভ, এটারও একটা অবজেক্ট লাগবে, আর আমরা অবজেক্ট হিসেবে নাউন আনতে হবে। সেখানে আমরা লিখতে পারি কার, হি বট এ কার। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ডিটারমাইনার, মানে কোনো নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে সেই গ্যাপের ভিতরে আমরা ডিটারমাইনার লিখতে পারি, অ্যাডজেক্টিভ লিখতে পারি, নাউন অ্যাডজেক্টিভ লিখতে পারি, প্রিপোজিশন লিখতে পারি। প্রিপোজিশন আমরা জানি ইন, অ্যাট, হ্যাঁ, বাই, উইদাউট, উইথ, এগুলো। নাউন অ্যাডজেক্টিভ মানে একটা নাউন যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যেটা নাউন সম্পর্কে দোষগুণ বোঝায়। আর ডিটারমাইনার হচ্ছে নাউনের সংখ্যা বোঝায়, হ্যাঁ, নাউন নির্দিষ্টতা বোঝায়। ডিটারমাইনার আমরা অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন সম্পর্কে খুব ক্লিয়ার জানি, কিন্তু ডিটারমাইনার সম্পর্কে জানি না। ডিটারমাইনার সম্পর্কে একটু দেখে নেন। ডিটারমাইনার হচ্ছে নাউনের সংখ্যা, পরিমাণ বা নির্দিষ্টতা প্রকাশ করে। ডিটারমিনার হচ্ছে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে ডিটারমিনারকে। প্রথম হচ্ছে আর্টিকেল এ অ্যান্ড দি, যেটা নাউনের সংখ্যা প্রকাশ করে। পসেসিভ, নাউনের অধিকার প্রকাশ করে। মাই মানে নির্দিষ্টতা, মাই বুক নির্দিষ্ট, কার বই, আমার বই। আওয়ার বুক আমাদের বই, এরকম আর কি। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো নির্দিষ্টতা প্রকাশ করে নাউনের, এই জন্য এটা ডিটারমিনার। তারপরে ডেমনস্ট্রেটিভ, এটাও নির্দিষ্টতা প্রকাশ করে। যেমন দিস বুক, দ্যাট বুক, দিস বুক, দোজ বুক, সাচ বুক। এখানে দিস আর দ্যাট হচ্ছে সিঙ্গুলারের জন্য বসে, আর দিস আর দোজ হচ্ছে প্লুরালের জন্য বসে, নির্দিষ্টতা বোঝায় নাউনের। তারপর ডিস্ট্রিবিউটিভ, এটাও নির্দিষ্টতা বোঝায়। যেমন এভরি বুক, ইচ বুক, ইদার বুক, বা ইদার বুক অথবা ওইটা, নিদার কোনোটাই না, হ্যাঁ, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট, আলাদা আলাদা করে বোঝায়, এটাও নাউনের নির্দিষ্টতা বোঝায়। কোয়ান্টিফায়ার, নাউনের
পরিমাণ বোঝায় কতটুকু আছে, যেমন মেনি, মাচ, ফিউ, লিটল, সাম, সেভারেল। নো একটা ডিটারমাইনার, কারণ এটা কোনোটাই না, এরকম বোঝায়। মোর বেশি, লেস কম, ভেরিয়াস, অল, সেম, 1, 2, ফার্স্ট, সেকেন্ড, হাফ, টোটাল, 1/3, এগুলো হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণ নির্ণয় করে। তবে এখান ক্ষেত্রে এই যে 1, 2, 3 এগুলোকে আমরা আসলে সংখ্যা বুঝতে পারি, নাম্বার আলাদা করে। তবে এখানে আমি নাম্বার আলাদা ভাগ করিনি, কোয়ান্টিফায়ারের মধ্যেই রেখে দিয়েছি, আপনাদের সুবিধা হবে। ইন্টারোগেটিভসও একটা নির্দিষ্টতা প্রকাশ করে নাউনের, যেমন হুইচ, হোয়াট, হুজ, হু, হোম, এগুলো নাউনের নির্দিষ্টতা প্রকাশ করে। প্যারিটিভস এটা খুবই কম ইউজ হয়, যেমন সাম অফ, নান অফ, প্লেন্টি অফ, লট অফ, এনি অফ, এগুলো দিয়েও নির্দিষ্টতা বোঝায় কোনো নাউনের। হ্যাঁ, তো এই হচ্ছে ডিটারমাইনার, মুখস্থ করে নেন, অনেক কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে সেখানে ডিটারমাইনার হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন অ্যাডজেক্টিভ হতে পারে, প্রিপোজিশন হতে পারে। আচ্ছা, এখন ধরেন একটা সেন্টেন্সের মধ্যে সবার শেষে নাউন আছে, তার পূর্বে একটা গ্যাপ আছে, তারপর একটা অ্যাডজেক্টিভ আছে, তারপর একটা ডিটারমাইনার আছে। এখন নাউনের পূর্বে যদি কোনো গ্যাপ থাকে আমরা মাথায় রাখবো সেখানে অ্যাডভার্ব বসবে অবশ্যই, আর তার পূর্বে অ্যাডজেক্টিভের পূর্বে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেখানে ডিটারমাইনার বসবে। আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম নাউনের পূর্বে গ্যাপ থাকলে হয়তো ডিটারমাইনার বসবে, নয়তো অ্যাডজেক্টিভ বসবে, হ্যাঁ, নয়তো নাউন অ্যাডজেক্টিভ বসবে, নয়তো প্রিপোজিশন। তবে নাউনের পূর্বে যদি গ্যাপ অনেকগুলো থাকে তখন আমরা সিরিয়ালটা কীভাবে মেনটেন করব? যেমন নাউনের পূর্বে এক্স্যাক্টলি আগে অ্যাডভার্ব বসতে হয়, সরি এখানে মিস্টেক হয়েছে, অ্যাডভার্ব আগে বসবে, অ্যাডজেক্টিভ পরে বসবে, সরি এখানে এটা মিস্টেক হয়েছে। আগে অ্যাডভার্ব বসবে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, কারণ নাউনের ইমিডিয়েট আগে অ্যাডজেক্টিভ বসে, তারপরে ডিটারমাইনারটা সবার শুরুতে বসে। ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ, এখানে আমি একটু হাইলাইট করে দিই তাহলে আপনাদের জন্য ভুল হবে। এটা হচ্ছে এটা এখানে আসবে না, এটা হচ্ছে এখানে আসবে। আচ্ছা, তাহলে চলেন নেক্সটটা দেখি। যেমন যদি কোনো নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝখানে, যেমন আমরা জানি নাউন আগে যদি গ্যাপ থাকে সেটা অ্যাডজেক্টিভ বসে, তবে নাউন আর অ্যাডজেক্টিভের মাঝখানে যদি গ্যাপ থাকে সেখানে আমরা প্রিপোজিশন বসাবো। কোনো নাউনের আগে যদি গ্যাপ থাকে মানে অনেকগুলো, তার আগে যদি আর্টিকেল থাকে, তার নাউনের আগে এবং আর্টিকেলের পরে দুইটার মাঝখানে অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভ সাধারণত ভার্ব ওয়ানের সাথে আইএনজি বা ভার্ব থ্রিটাও বলা যায়। তাহলে যে কোনো অ্যাডজেক্টিভ এখানে আর্টিকেল এবং নাউনের মাঝখানে বসাইতে হয়। ওয়ান অফ দ্য, মেনি অফ দ্য, মোস্ট অফ দ্য, এগুলোর পরে সাধারণত নাউনের প্লুরাল ফর্ম হয়, মানে সিঙ্গুলার নাউন হয় না, মানে একটা নাউন হয় না, একাধিক নাউন হয়, 6টা। তারপরে 7 নম্বর রুলস হচ্ছে হেল্প যদি থাকে, হেল্প একটা ভার্ব পজিটিভ, এটার পরে যদি কোনো অবজেক্ট থাকে, অবজেক্ট অবশ্যই নাউন বা প্রোনাউন থাকে, সেটার পরে সাধারণত ভার্ব ওয়ান লিখতে হবে, মুখস্থ এটা। ফিল, বিকাম, গ্যাট, লুক, এগুলো একটা পজিটিভ ভার্বের মতোই, এগুলোর পরে যদি মানে গ্যাপ থাকে সেখানে আমরা অ্যাডজেক্টিভ লিখতে পারি। অবশ্যই আমরা মনে আছে কিন্তু আপনারা জানেন যে অ্যাডজেক্টিভ কিন্তু নর্মাল শব্দকে অ্যাডজেক্টিভ না, আবার অনেক সময় পার্টিসিপলও কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করে। সো অ্যাডজেক্টিভ বলতে এখানে আমরা সব অ্যাডজেক্টিভকে বুঝেছি উইথ পার্টিসিপল। তারপরে গেট বা হ্যাড এই শব্দের পরে যদি কোনো অবজেক্ট থাকে সাধারণত এরপরে আমরা ভার্ব 3 বসাবো। ক্যাপ্ট বা স্টার্টেড এরপরে যদি গ্যাপ থাকে এরপরের সাথে ভার্ব ওয়ানের সাথে আইএনজি বসাবো। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বা নাউন যদি থাকে তাহলে এরপরে সাধারণত 2 + ভার্ব 1 বসাবো। বি ভার্বের পরে যদি মানে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল থাকে তার মাঝখানে যদি গ্যাপ থাকে, হ্যাঁ, অ্যাডভার্ব বসাবো। হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল বসে, তবে বি ভার্ব এবং পার্টিসিপল বা অ্যাডজেক্টিভের মাঝখানে যদি অ্যাডভার্ব বসে, মানে যদি গ্যাপ থাকে আর কি, তাহলে বি ভার্বের পরে পার্টিসিপল মানে কি বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা ভার্ব 3 বসে, এটা সবসময় মাথায় রাখবেন। এই টোটাল 12টা রুলস দিয়ে আমাদের উইথ ক্লু উইদাউট ক্লু কমপ্লিট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কমপ্লিট বলতে 100% আসলে বলা যাবে না, এক্সেপশন তো অবশ্যই থাকে, 99% বলতে পারি। তো এই 12টা রুলস ভালো করে শিখে নেন। এখন চলেন এতক্ষণ যা যা শিখছি সেটাও একটু একটা সামারি করে একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসি। এই সবগুলো দিয়ে এই একটা সেন্টেন্সের স্ট্রাকচার তৈরি করতে পারি আমরা, যা যা শিখেছি পুরো 12টা রুলসকে। যেমন সবার শুরুতে যদি গ্যাপ থাকে সাবজেক্টেরও আগে, মানে সাবজেক্ট বলতে নাউন বা প্রোনাউন, তাহলে সেখানে আমরা অ্যাডভার্ব বসাইতে পারি, তারপরে হচ্ছে কোনো ফ্রেজ বসাইতে পারি। আচ্ছা, সাধারণত একটা শব্দের জন্য গ্যাপ থাকলে অ্যাডভার্বই বসাবো উইথগুলোর জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে সাবজেক্ট এবং অ্যাডভার্বের মাঝখানে যদি গ্যাপ থাকে সেখানে আমরা অক্সিলারি ভার্ব বসাইতে পারি অথবা প্রিন্সিপাল ভার্ব বসাইতে পারি। অক্সিলারি কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবেও কাজ করে। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডভার্বের পরে আসবে অ্যাডজেক্টিভ, বা অ্যাডজেক্টিভে কিন্তু পার্টিসিপলও হতে পারে, আগেই বলেছি ভার্ব ওয়ানের সাথে আইএনজি অথবা ভার্ব 3। তারপরে আসবে ডিটারমাইনার, তারপরে আসবে অ্যাডভার্ব, তারপরে আসবে আবার অ্যাডজেক্টিভ, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে অ্যাডভার্ব। মানে এই পুরো মানে একটা অনেক বড় সেন্টেন্সের পার্টস অফ স্পিচের কোনটা কোন অংশে বসবে এইটা খুব ভালো করে মুখস্থ করলে, যেমন ধরেন আমার কাছে পুরো একটা সেন্টেন্স আছে, যে সেন্টেন্সের সবার শেষের অংশে ধরেন এখানে সবার শেষে দেওয়া আছে অ্যাডভার্ব, তার আগে দেওয়া আছে অবজেক্ট, এই 3টা জিনিস উল্লেখ করে দেওয়া আছে, এবং তার অবজেক্টের আগে একটা শূন্যস্থান দেওয়া আছে এবং তার
পূর্বে দেওয়া আছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব এবং অবজেক্টের মাঝখানে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, তো আমাদের শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে সার সংক্ষেপণ হচ্ছে এই স্ট্রাকচারটা। এখন চলে আসি সেই প্রথম প্রশ্নে। এই প্রশ্ন থেকে আমরা অ্যান্সার বের করব। এখন এই অ্যান্সারগুলো কীভাবে কী করব, আগে আমরা এটা একটু পড়ে নিই। তবে পড়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে ভোকাবুলারিটা কিন্তু ইম্পর্টেন্ট জানতে। তো এখানে এই যে উপরে যে ক্লু দেওয়া আছে, উইদাউট ক্লুতে তো আসলে ক্লু দেওয়া থাকবে না, তখন আপনাকে সেন্টেন্স অনুযায়ী নিজের মতো করে স্বাধীনভাবে অ্যান্সার বসাইতে পারবেন, মানে অর্থ অনুযায়ী মিললেই হবে। কিন্তু এখানে ক্লু দেওয়া থাকলে যেটা হয়, ক্লুয়ের মধ্যে থেকেই অ্যান্সার আমাকে এখানে সিলেক্ট করে বসাইতে হবে সঠিক ফর্মে। তো এর জন্য আমাকে প্রথমেই যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই যে মানে হচ্ছে লেটস সলভ আগে, হ্যাঁ, এইগুলো সম্পর্কে এই যে মানে যেই ক্লু আছে সেগুলোর বাংলা অর্থগুলো জেনে নিই। যেমন রিকার অর্থ পুনরাবৃত্তি, যেটা ভার্ব, পসিবিলিটি সম্ভাবনা, ওপাইন মানে মত প্রকাশ করা, প্রিকশন মানে সতর্কতা, ডেভেলপ মানে সম্প্রসারিত বা উন্নীত করা, লস মানে ক্ষতি, অ্যাওয়ার মানে সচেতন, মিনিমাইজ মানে কমানো, লাই মানে থাকা বা অবস্থান করা বা মিথ্যা শব্দটা আসলে নাউন আলাদা করে, লাই শব্দটা মিথ্যা এটা নাউন হিসেবে আসে, শয়ন করা, হেলান দেওয়া, এখানে লাই শব্দটা অনেক অর্থে অনুযায়ী আসতে পারে, যেমন অবস্থান করা, থাকা, হেলান দেওয়া, শয়ন করা মানে শোয়া থাকা, কম্পালসারি মানে বাধ্যতামূলক অ্যাডজেক্টিভ, স্ট্রেইট মানে সোজা অ্যাডভার্ব, সেফ মানে নিরাপদ। আচ্ছা, তো এখন সলভ করা যাক। সলভ করতে গিয়ে আমরা প্রথমে একটু পড়ে নেই। যেমন ইটস আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট বাংলাদেশ, এটা খুবই কনসার্নের বিষয়, দুশ্চিন্তার বিষয় যে বাংলাদেশ। এখানে দেখেন এই যে এই ইটস মানে সাবজেক্ট ইজ, হ্যাঁ, সাবজেক্ট প্লাস ইজ মানে সাবজেক্ট ভার্ব আছে, এরপরে দ্যাটের পরে আবার একটা সাবজেক্ট দেওয়া আছে বাংলাদেশ, এরপরে কোনো ভার্ব নাই, তাহলে আমরা এখানে অবশ্যই একটা ভার্ব নিয়ে আসবো। আমরা জানি এখান থেকে এই টোটাল যতগুলো ক্লু দেওয়া আছে 1 2 3 4 5 6 6টা 10টা শূন্যস্থানের জন্য টোটাল 12টা শূন্যস্থান মানে শব্দ দেওয়া আছে। এগুলোর মধ্যে থেকে ভার্ব আমরা দেখে আসছি একটু আগে যে ভার্ব কী কী আছে। তো এই ভার্বগুলো থেকে আগে বসানোর চেষ্টা করব যে বাংলাদেশ আর আর্থকোয়েক জোনের মধ্যে কি মানে একটা কাজ। এই যে আমরা দেখে আসছি লাই মানে অবস্থান করা, তাহলে এখানে আমরা বলতেই পারি বাংলাদেশ অবস্থান করে কোথায়, অ্যাক্টিভ আর্থকোয়েক জোনে। তবে মনে রাখতে হবে ভার্ব ওয়ান বসাইতে গেলে এটার সাথে অ্যাস যুক্ত হবে, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় এই জন্য ভার্ব ওয়ানের সাথে অ্যাস যুক্ত হবে। তাহলে আমরা যদি অ্যান্সারটা হচ্ছে লাইস। আশা করি বুঝতে পেরেছি আমরা কিভাবে, তাহলে আমাদের এই অংশ কাটা, এই আনসারটা কাটা, এটা আমরা নিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে মোস্ট অফ দ্য বাংলাদেশি আর ফুললি, দেখেন এখানে অক্সিলারি ভার্ব আছে, মাঝখানে একটা অ্যাডভার্ব আছে, এর পরের অংশে কী হবে আমরা দেখে আসছি যে বি ভার্ব, তারপরে অ্যাডভার্ব, তারপরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। তো এখানে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তো বাংলাদেশি মানুষরা, মোস্ট অফ দ্য বাংলাদেশি মানে অধিকাংশ বাংলাদেশের মানুষরাই, আর ফুললি মানে পুরোপুরিভাবে কি, পুরোপুরিভাবে ধরেন এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে। অ্যাডজেক্টিভ হিসেবে আমরা দেখতে পারি পসিবিলিটি নাউন, মিনিমাইজ ভার্ব, অ্যাডজেক্টিভ হচ্ছে লস হচ্ছে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাওয়ার একটা অ্যাডজেক্টিভ, কম্পালসারি অ্যাডজেক্টিভ, স্ট্রেইট অ্যাডজেক্টিভ, সেফ হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো এখানে আমরা বলতে পারি অ্যাওয়ার, কারণ নিশ্চিত মানে সচেতন মানে বাংলাদেশের মানুষরা, হ্যাঁ, মানে হচ্ছে পুরোপুরি সচেতন, বা এখানে আপনি আনওয়্যারও লিখতে পারেন, অসচেতন। সিভিয়ারিটি মানে হচ্ছে এটা তীব্রতা, এই আর্থকোয়েকের বিষয়টা নিয়ে যে এটা সবাই মোটামুটি জানে, আবার এটাও বলতে পারেন যে অনেকেই জানে না, হ্যাঁ। তাহলে এখানে দুইটা অ্যান্সার হবে, যেহেতু এখানে আমরা প্রিফিক্স ইউজ করতে পারবো না, তাহলে আমরা এখানে অ্যাওয়ার্ডটাই লাগবো, অ্যাওয়ার্ডটা এখানে আনউনটা যুক্ত করব না, শুধু জাস্ট ফর্মটাকে চেঞ্জ করব, অর্থকে না। ফর্ম হচ্ছে অ্যাওয়ার, এটার সাথে যদি আমি অনেক সময় অ্যাওয়ারনেস হতে পারতো যদি নাউন বসাইতাম, কিন্তু এখানে আমার অ্যাডজেক্টিভ লাগবে। সো এখানে অ্যাওয়ারের অ্যাডজেক্টিভ ফর্মটাই কিন্তু এখানে উপরে আছে। সো এখানে অ্যান্সারে অ্যাওয়ারই হবে। মোস্ট অফ দ্য বাংলাদেশি আর ফুললি অ্যাওয়ার অফ ইটস সিভিয়ারিটি। আচ্ছা, দুইটা অ্যান্সার কমপ্লিট। তারপরে এক্সপার্টস আর অ্যালার্মড বাই দ্য, মানে দক্ষ ব্যক্তিরা অ্যালার্মড মানে চিন্তিত, বাই দ্য মানে দা হচ্ছে একটা ডিটারমাইনার কিন্তু আমরা দেখেছি ডিটারমাইনার কিসের পূর্বে হয়, নাউনের পূর্বে। তো এই ডিটারমাইনারের পরে কিন্তু কোনো নাউন নাই, যদি থাকতো তাহলে মাঝখানে আমরা অন্য কোনো পার্টিসিপেন্ট বসাইতাম। তো এখানে ডিটারমাইনারের পরে আমরা এখানে একটা নাউন বসাবো। তো এখান থেকে আমরা নাউন কিন্তু পেয়েছিলাম অনেকগুলা, যেমন পসিবিলিটি, তারপর প্রিকশন, হ্যাঁ, তারপরে হচ্ছে লস, হ্যাঁ বলতে পারি। তো এই দুইটা পেয়েছি, এই দুইটা কি অর্থ মিলবে এখানে দেখি তো। দক্ষরা চিন্তিত, বাই দ্য প্রিকশন মানে সতর্কতা থেকে, কোয়েক্স ডিউরিং রিসেন্ট ইয়ার সাম্প্রতিক সময়ের যে ভূকম্প হলো সেই কম্প থেকে, সতর্কতা থেকে তারা, না এটা মিলবে না। এই যে আমরা এটা দিতে পারি রিকার মানে বারবার হয়, এটা থেকে তারা অনেক সতর্ক হয়ে গেছে যে বারবার হচ্ছে এই কোয়েক্সটা রিসেন্ট ইয়ার সাম্প্রতিক সময়ে, এটা থেকে তাহলে এইটা নিয়ে
দক্ষ ব্যক্তিরা চিন্তিত। তাহলে এখানে আমরা রিকার বলতে পারি। তবে রিকার শব্দটা তো একটা ভার্ব, রাইট? তাহলে এটাকে আমরা তো ভার্ব হিসেবে বসাইতে পারবো না, কেননা দায়ের মানে আর্টিকেলের পরে তো নাউন হয়। তো রিকার শব্দটার এই ভার্বটার যদি আমি নাউন ফর্ম করি তাহলে হয়ে যাবে রিকারেন্স। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি দ্য রিকারেন্স অফ কোয়েকস ডিউরিং রিসেন্ট ইয়ার্স। আচ্ছা, বাট দে গিভ নো, তারা আসলে কোনো ধরনের দেয় না। কি দেয় না? হ্যাঁ, নো নো হচ্ছে আবারও ডিটারমাইনার, আমরা একটু আগে দেখে আসছি কোয়ান্টিফায়ারের মধ্যে ছিল। নো হচ্ছে ডিটারমাইনার, এরপরে নাউন লাগে। তো আমরা দেখি তো নো এর পরে নাউন আছে কিনা। নো এর পরে গ্যাপ আছে, গ্যাপের পরে কি আছে? অ্যান্সার। হ্যাঁ, নো, এই যে অ্যান্সার কিন্তু একটা নাউন, তার মানে ডিটারমাইনারের পরে কিন্তু নাউন আছে। কিন্তু আমরা দেখে আসছি ডিটারমাইনারের পরে যদি নাউন থাকে তাহলে এর মাঝখানে যদি গ্যাপ থাকে সেখানে আমরা অ্যাডজেক্টিভ বসাবো, সো এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে এখানে নো মানে দে বলতে এক্সপার্টসরা বুঝাইছে। দে গিভ, তারা দেয় না কোনো ধরনের, কি দেয় না? অ্যান্সার, উত্তর দেয় না টু দ্য কোশ্চেন, ওই প্রশ্নের অ্যাবাউট বিল্ডিং অফ ঢাকা সিটি বিল্ডিংয়ের সম্পর্কে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেয় না। কি ধরনের উত্তর মানে এখানে অ্যাডজেক্টিভ লাগবে। অ্যাডজেক্টিভ মানে কি ধরনের, নাউনটা কি ধরনের সেটা। হ্যাঁ, কেমন, নাউনটা কেমন, মানে অ্যান্সারটা কেমন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের বের করে আর কি এভাবে। তো এখানে আমরা কি অ্যাডজেক্টিভ পাইছিলাম কি? অপাইন মানে ভার্ব, প্রিকশন মানে নাউন, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ লাগবে। অ্যাডজেক্টিভ লস হতে পারে, সেফ হতে পারে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ এই দুইটা। কম্পালসারিও একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর কিছু আছে না? আর কোনো অ্যাডজেক্টিভ নাই। তাহলে এই অর্থগুলো দিয়ে কি মিলবে? কোনো ধরনের কম্পালসারি মানে বাধ্যতামূলক অ্যান্সার দেয় না, না বাধ্যতামূলক নয়। স্ট্রেইট, সোজা। হ্যাঁ, এটা হতে পারে স্ট্রেইট, সোজা অ্যান্সার দেয় না, তারা কোনো সোজা অ্যান্সার দিচ্ছে না। তাহলে এখানে আমরা অ্যান্সার হিসেবে লিখতেই পারি স্ট্রেইট। তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে গেল, এটাও শেষ এটা। তারপর হচ্ছে টু দ্য কোশ্চেন মানে প্রশ্নের, কিসের? অফ কিসের প্রশ্ন। এখানে দুইটা প্রিপোজিশন আছে, অ্যাবাউট একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন। তো দুইটা প্রিপোজিশনের মাঝখানে যদি গ্যাপ থাকে আমরা জানি এখানে একটা নাউন বসাবে। তো এখানে নাউন কি হতে পারে? অফ কোশ্চেন অফ বিল্ডিং ঢাকা সিটির বিল্ডিংয়ের কিসের সম্পর্কে তারা সোজা অ্যান্সার দেয় না। হ্যাঁ, সেফ, নিরাপত্তার ব্যাপারে তারা কোনো সোজা অ্যান্সার দেয় না। কিন্তু সেফ তো অ্যাডজেক্টিভ, আমার তো নাউন লাগবে। তো সেফটা হচ্ছে, এটাকে আমরা যদি নাউন করে দিই তাহলে সেফের নাউন হচ্ছে সেফটি। তাহলে আমরা এখানে বসাতে পারি সেফটি। তার মানে দ্য কোশ্চেন অফ সেফটি অ্যাবাউট দ্য বিল্ডিং অফ ঢাকা সিটি, ঢাকা শহরের বিল্ডিংয়ের যে নিরাপত্তা এটা সম্পর্কে যে কোশ্চেন্স আছে সেই কোশ্চেনের সঠিক সোজা অ্যান্সার তারা দিচ্ছে না। আচ্ছা, সিন্স যেহেতু দেয়ার ইজ এভরি, আচ্ছা প্রত্যেকটা, সেখানে অনেকগুলো। আচ্ছা, এভরি শব্দটা কিন্তু আমরা দেখে আসছি, এটা হচ্ছে একটা এই যে ডিটারমাইনারের মধ্যে যে অনেক ক্যাটাগরি ছিল, এটা এক্স্যাক্টলি ছিল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে আর কি। ডিটারমাইনার পরে সাধারণত নাউন হয়। তো এখানে এভরি পরে কি কোনো নাউন আছে? মানে এখানে তো গ্যাপে তো নাই কিছু, আমরা জানি না, কিন্তু গ্যাপের পরে কি নাউন আছে? নাই। তাহলে এখানে নাউন মিসিং। সো এভরির পরে এখানে ডিটারমাইনার পরে এখানে একটা নাউন লাগবে। তো এখানে নাউন আছে কোনটা, যেমন পসিবিলিটি একটা নাউন আছে, তারপরে প্রিকশন একটা নাউন আছে, তারপরে হচ্ছে এই তো নাউন, এই দুইটাই আছে। তো এই দুইটা থেকে কোনো অর্থ কি মিলবে? না হলে অন্য একটাকে নাউন বানাইতে হবে। তাহলে সিন্স দেয়ার ইজ এভরি, যেহেতু সেখানে প্রত্যেকটা কি অফ আর্থকুয়েকস, ভূমিকম্পের ইন বাংলাদেশের ভূমিকম্পের প্রত্যেকটা কি আছে? হ্যাঁ, দেয়ার ইজ মানে আছে। তাহলে সেখানে কি আছে? পসিবিলিটি, সম্ভাবনা। তারপর হচ্ছে প্রিকশন, সতর্কতা আছে না, সতর্কতা না, তবে পসিবিলিটি হতে পারে যে সম্ভাবনা আছে, প্রত্যেকটা সম্ভাবনা আছে বাংলাদেশে আর্থকুয়েক হওয়ার। এক্সপার্টস কল ফর, তাহলে এখানে আমরা পসিবিলিটি অ্যান্সার লিখতেই পারি, রাইট? তাহলে সম্ভাবনা আছে। হ্যাঁ, তো অ্যান্সার হচ্ছে নাউন এখানে বসবে, তো এভরি পসিবিলিটি। এক্সপার্টস কল ফর টেকিং অ্যাডুকুয়েট, পর্যাপ্ত, অ্যান্ড এবং মেজার্স মানে পদক্ষেপ। আচ্ছা, অ্যাডুকুয়েট হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর আছে অ্যান্ড। সাধারণত অ্যান্ডের আগে যেই পার্টস অফ স্পিচ থাকে অ্যান্ডের পরেও সাধারণত এই পার্টস অফ স্পিচ বসাইতে পারে যদি সেন্টেন্সের মাঝখানে দুইটা হয়। তাহলে অ্যান্ডের আগে অ্যাডুকুয়েট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে পরের অংশটা অ্যাডজেক্টিভ হবে। অবশ্যই এটা ছাড়াও আরেকভাবে দেখা যাবে, সেটা হচ্ছে মেজার্স হচ্ছে নাউনের পূর্বে সাধারণত ডিটারমাইনার অথবা অ্যাডজেক্টিভ বসে। যেহেতু অ্যান্ডের আগে অ্যাডজেক্টিভ আছে সেখানে আমরা ডিটারমাইনার না অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এক্সপার্টস কল ফর টেকিং অ্যাডুকুয়েট, পর্যাপ্ত, এবং মেজার্স মানে পদক্ষেপ। তাহলে কী ধরনের পদক্ষেপ? তাহলে অ্যাডজেক্টিভ হিসাবে আমরা মিনিমাইজ, অ্যাডজেক্টিভ আর কী আছে? আচ্ছা, সেফটি তো দিয়ে দিয়েছি, সেফটি বাদ। অ্যাডজেক্টিভ আছে হচ্ছে কম্পালসারি, হ্যাঁ, বাধ্যতামূলক। তাহলে বাধ্যতামূলক মেজার্স তারা ডেকেছে, না বাধ্যতামূলক না। আর কি হতে পারে? ডেভেলপ, উন্নত, লস ক্ষতিগ্রস্ত, না। মিনিমাইজ মানে এটা ভার্ব, এটা না। অপাইন ভার্ব, এটা না।
কম্পালসারি এটা না, তাহলে বাকি আছে প্রিকশন, কিন্তু প্রিকশন তো না, অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে নাউন। তাহলে প্রিকশন মানে সতর্কতামূলক পদক্ষেপ, হ্যাঁ এটা হতে পারে আনসার অর্থ অনুযায়ী। তাহলে এটাকে আমাকে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। তো প্রিকশনের মানে অ্যাডজেক্টিভ হচ্ছে প্রিকশনারি অথবা প্রিকশাস। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে প্রিকশাস বা প্রিকশনারি। তারপর হচ্ছে টু মেজার্স টু ড্যাশ লসেস। আবারও দেখেন এখানে লসেস হচ্ছে নাউন, তাহলে টু হচ্ছে টু প্লাস আমরা জানি ভার্ব যদি বসাইতে চাই তাহলে ভার্ব ওয়ান বসাইতে হবে ইনফিনিটিভ। তাহলে টু হোয়াট লসেস, মানে লসেস কী করার জন্য, লসেস মিনিমাইজ করার জন্য, হ্যাঁ কমানোর জন্য ভার্ব ওয়ানেই দেওয়া আছে, না থাকলে আমরা করে নিতাম। তাহলে এখানে আমরা দুইটা নিয়ে নিলাম, হ্যাঁ একটা হচ্ছে প্রিকশনারি মেজার্স, আরেকটা হচ্ছে মিনিমাইজ লসেস। আচ্ছা, তারপরের অংশে আসি, রাজুক সাবজেক্ট, এরপরে আমরা ভার্ব লাগবে, ভার্ব কিন্তু এখানে নাই, ভার্ব কিন্তু নাই। তো রাজুক হচ্ছে একটা প্রতিষ্ঠান যেটা বিল্ডিংয়ের জন্য কিছু বলে আর কি। রাজুক করে কিছু একটা, হ্যাঁ দ্যাট আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং, মানে আর্থকোয়েক সহনশীল যে বিল্ডিংগুলো আছে, কোড মানে বিল্ডিংয়ের কোডগুলো আছে সেগুলো শুড বি হোয়াট দিতে হবে, উচিত কি দিতে হবে, কি করতে হবে, হ্যাঁ এখানে ভার্ব লাগবে, কারণ আমরা জানি মডেল প্লাস বি থাকলে এরপরে অ্যাডজেক্টিভ মানে ভার্ব 3 হয়, মানে অতিরিক্ত ভার্ব যেটা পাস্ট পার্টিসিপল, সেখানে ভার্ব 3 লাগবে। তো ভার্ব 3 এর জন্য তো ভার্ব লাগবে। তো এখানে আমরা এইটাও ভার্ব লাগবে, এটাও ভার্ব লাগবে। সেখানে দুইটা ভার্ব কে আছে, হ্যাঁ ওপাইন আছে, ডেভেলপ, এই দুইটাই ভার্ব, হ্যাঁ মনে বুঝছি দুইটাই ভার্ব। তবে অর্থ অনুযায়ী কি মিলবে নাকি অন্য কোনো শব্দকে আমরা যেমন কম্পালসারি আছে, লস আছে, এগুলোকে ভার্ব বানায় আনসার করতে হবে, আগে দেখি মিলে কিনা অর্থগতভাবে। যেমন এখানে অপাইন যদি বলি মত প্রকাশ করা, তাহলে রাজুক মত প্রকাশ করে, হ্যাঁ হতে পারে রাজুক মত প্রকাশ করে, আর রাজুক হচ্ছে সিঙ্গুলার, এর জন্য এখানে আমরা অপাইন্স বলতে পারি। হ্যাঁ দ্যাট আর্থকোয়েক্স রেজিস্ট্যান্ট বিল্ডিং কোড শুড বি ডেভেলপড, যেমন মানে এটা সম্প্রসারিত করতে হবে, বানাইতে হবে। তাহলে আশা করি এই পর্যন্ত খুবই ক্লিয়ারভাবে আমি একটা সলভ করে দেখিয়েছি একটা এক্সাম্পল সহকারে। আশা করি বুঝতে পেরেছেন। যদি তাও আপনাদের অনেক কঠিন লেগে থাকে আমাকে জানাবেন, হ্যাঁ। তবে সবশেষে একটা কথাই বলবো, অনেক প্র্যাকটিস করেন আর প্রতিদিন 4-5টা নতুন ইংরেজি শব্দ শেখেন এবং সেই শব্দগুলো দিয়ে দৈনন্দিন নিজের জীবনে কাজে লাগান। নতুন সেন্টেন্স তৈরি করবেন, সেই ওয়ার্ড দিয়ে নিউ সেন্টেন্স তৈরি করে এবং প্র্যাকটিস করতে থাকেন। এক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে, উইথ এবং উইদাউট ক্লু থেকে, মানে প্রশ্ন থেকে, উইথ এবং উইদাউট ক্লু যে বইয়ের প্রশ্নগুলো আছে সেগুলোর থেকে যে নিউ ওয়ার্ডগুলো পাবেন সেগুলো নিয়েই বারবার পড়ার চেষ্টা করেন। তো একসাথে আপনার নতুন ওয়ার্ডও শেখা হবে, ভোকাবুলারি শেখা হবে, আর হচ্ছে প্র্যাকটিসটাও কমপ্লিট হবে। তো যদি অনেক কঠিন, আমি একটু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় গেছে, আমি চাইছিলাম 15 মিনিটে শেষ করতে, কিন্তু অনেক ডিটেলসে কথা বলার কারণে একটু লেন্দি হয়ে গেছে, আমাকে মাফ করবেন। যদি বোরিং লাগে শেয়ার করতে পারেন, আর যদি আরও একটু শর্টকাটে আপনারা চান ভিডিও, আমি সেটাও মেক করব। ভালো লাগলে একটা লাইক করতেই পারেন, একটা সাবস্ক্রাইবও আই গেস ডিজার্ভ করি, কারণ এগুলো অনেক বিজি স্ক্যাজুয়াল থেকে মেক করা একটু ডিফিকাল্ট, অনেক সময় নিয়ে করতে হয়েছে। অনেকের জন্য হেল্পফুল হতে পারে, অনেকের জন্য হয়তো এর থেকেও বেটার আইডিয়া আছে। তো আশা করি এর থেকে সহজ আমি আর পাইনি, আমার দেখা মতো আমি অনেক খুঁজেছি। তবে হ্যাঁ, আমি চাইলে এই পুরো ভিডিওটাকে সারসংক্ষেপে 10 মিনিটের মধ্যে শেষ করে দিতে পারবো, এক্সট্রা এলিমেন্টগুলো বাদ দিয়ে। তবে আমি চেয়েছিলাম যাতে এইগুলো দিয়ে আপনারা মোটামুটি ক্লিয়ার একটা ধারণা পেয়ে থাকেন। যাই হোক, পেয়ে গেছেন আশা করি। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সাজেশন থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।